পাচারকৃত অর্থ ফেরত নিয়ে আসাটা এত সহজ ব্যাপার না। কারণ হলো এটার জন্য যেটা দরকার করে যে আমরা পাচারকৃত অর্থ যেই দেশে আছে সেই দেশে এটা কি প্রকারে আছে সেটা বোঝার ব্যাপার। অর্থাৎ তারা কি ওখানে ভৌত সম্পদ কিনেছে, ওখানে কি বাড়িঘর কিনেছে, জমি জমা কিনেছে, নাকি ব্যাংকে রেখে দিয়েছে ইত্যাদির বিষয় আছে। সে তো আপনাকে চিহ্নিত করতে হবে ওইটা কোথায় কিভাবে আছে। তারপর আপনাকে দেখাতে হবে যে ওইটা সে যে করেছে এই সম্পদটা সেটা এই চুরিকৃত টাকার ভিতরে দিয়ে করা হয়েছে। এবং সেই টাকা চুরিকৃত কি না টাকা এখান থেকে ডলার হয়েছে না পাউন্ড হয়েছে, নাকি সোজাসুজি ডলার পাউন্ড হয়ে ওখানে ঢুকেছে, সো ইত্যাদি বিষয় আছে। অর্থাৎ প্রথমে জিনিসকে চিহ্নিত করতে হবে, তারপরে আপনাকে দেখাতে হবে যে এই টাকাটাই দিয়ে ওই সম্পদটা হয়েছে, আমরা এটাকে বলি পেপার ট্রেল। তো তারপরে আপনাকে ওইটাকে ওখানে জব্দ করার জন্য আপনার আইনের আশ্রয় নিতে হবে, ওই সরকার জব্দ করবে, তারপরে যদি আপনি ওই কোর্টে প্রমাণ করতে পারেন তখন ওটাকে বিক্রি করে আপনাকে টাকা এই দেশে দিলেও দিতে পারে আর কি। তারটা আবার উপরে আবার অনেক বড় প্রসেস, এতে 3-4 বছর 5 বছর এটা টার্গেটটা শক্ত থাকতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু ইস্যু আরও আছে। কিন্তু এই জন্য অনেক সময় যেটা করা হয় সেটা হলো যে আপনি কোনো কোম্পানিকে যুক্ত করেন যারা এই সমস্ত কাজ করে বিশেষজ্ঞ বা বিজ্ঞ বা অভিজ্ঞ, বিদেশে। সেই সমস্ত কোম্পানির সাথে আপনি চুক্তি করেন যে 100 টাকা যদি আদায় হয় 50 টাকা তোমার 50 টাকা আমার। তো আপনি একটা চুক্তিতে যান, অথবা 60 টাকা তোমার 40 টাকা আমার, বা 40 টাকা সহজ করবে সেটা তখন সে নিজের খরচে নিজের অভিজ্ঞতা এবং তার নিজের বিশেষজ্ঞ এবং গোয়েন্দা লাগিয়ে সেই কাজটা করে দিবে আপনাকে। কারণ আমার তো ওইখানে কোনো পরিস্থিতি নাই, আমার যারা কূটনৈতিক আছে তারা তো আর এই কাজ জানে না এবং তাদের সেই সময়ও নাই, এবং আপনার এমন কোনো অভিজ্ঞতা নাই যে বিদেশের মাটিতে যে আপনি গোয়েন্দাগিরি করে এগুলি বের করবেন। সেহেতু আপনার কোনো কোম্পানির সাথে চুক্তি করে নেওয়াটাই এই সমস্ত ক্ষেত্রে সহজ করা হচ্ছে। এটা করতে গেলে আপনার শুধু বাংলাদেশ ব্যাংক একা করতে পারে না, আবার পররাষ্ট্র মন্ত্রণালয় লাগে, আইনমন্ত্রী লাগে, এখানে হয়তো প্রতিরক্ষাও লাগে, সব কিছু মিলিয়ে এটা করতে হয়। তারপরে যেটা অনেক সময় করা হয় সেটা হলো যে যেই লোকটা চুরি করেছে তাকে যদি আপনি ধরতে পারেন ঠিক মতো, তাহলে সে যদি এই দেশে আবার কোনো দিন ফিরে আসতে চায় তাহলে সে আপনাকে বলতে পারে যে দেখো আমি যা করেছি 70 টাকা দিয়ে দিলাম 100 টাকার, আর তো নাই, মাফ করে দাও, নতুন করে শুরু করি। তো সেহেতু তার সাথেও একটা চুক্তি হতে পারে যদি আপনি ঠিকমতো তাকে চেপে ধরতে পারেন এইটার ভিতরে। তো এইটা কিন্তু আমার কাছে মনে হলো এইটা অব্যাহত থাকবে, এবং সরকারের পক্ষ থেকে যেটা স্বচ্ছতার ভিত্তিতে এই কাজটা কে পরিচালনা করছে এটা পরিষ্কার করে বলতে হবে। আগের অন্তর্বর্তী সরকারের সময় এটা কেন্দ্রীয় ব্যাংক এটার মূল চালক ছিল। এখন কে চালক থাকবে, এটা কি অ্যান্টি করাপশন কমিশন আমার দুদক করছে, নাকি আইন মন্ত্রণালয় করছে, না পররাষ্ট্র মন্ত্রণালয় করছে, কোথায়, নাকি একটা টাস্ক ফোর্স হয়েছে সবাইকে নিয়ে সেটা দিয়ে এটাকে পরিচালন, এটা এখনও কিন্তু আগেরটা আমি জানি, এখনেরটা আমরা বলতে পারবো না। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আর যেন টাকা পাচার না হয়, সেদিকে বিশেষ নজর, এইটি হলো আসল বিষয়। যে ওই টাকা পাই বা না পাই, ওটাকে গচ্চাও যদি যায়, আমার বাংলাদেশের টাকা যেন আগামী দিনে কেউ না নেয়। এবং সবচেয়ে বেশি টাকা যায় সেটা হলো যে আমদানি রপ্তানি বাণিজ্যের ভিতর দিয়ে, ট্রেড বেসড ইনভয়েসিং, ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে সবচেয়ে বেশি টাকা যায়। আর যাই হলো বিদেশি কন্ট্রাক্টের ভিতরে যারা সরবরাহকারী করে তারা অনেক টাকা কিকব্যাকস সেগুলি বিদেশে নেয়, কারণ তারা সরকারি সংযোগের ভিত্তিতে কাজ পেয়ে থাকে, এখন বলতে পারবো না, এখন আগামীতে দেখলে বলতে পারবো। তো সেই জায়গাটাতে আরেকটা ব্যাপার যে কিকব্যাকের টাকা, এটা চুরির টাকা, বাড়িয়ে বলল দাম পণ্য যেটা আমাকে প্রক্রিয়াতে দিচ্ছে, কিন্তু ওই বাকি পণ্যর বাড়তি দামটা ভাগাভাগি করে নিয়ে গেল, এইগুলির ভিতরে আটকাতে হবে। কিন্তু সবচেয়ে বড় চুরির টাকা তো আসলে হলো আমার ব্যাংকের অনাদায়ী ঋণ। একদম ওটাই তো হলো, তো এই টাকা কোথায় গেল, ওই টাকা তো দূরে আছে। সেহেতু আমি যদি ব্যাংকের অনাদায়ী ঋণ আদায় করার জন্য আইনি প্রক্রিয়া করতে পারি এবং জামানতকৃত সম্পদকে যদি বিক্রি করতে পারি, তাহলে কিন্তু আমি এক ঢিলে 2 পাখি মারবো। আমি ব্যাংকের টাকাও আনতে পারবো, আর একই রকমভাবে ও যে চুরি করে বিদেশে নিয়ে গেছে ওই টাকাকেও আমি চাপ সৃষ্টি করতে পারবো দেশে আনার ক্ষেত্রে। কিন্তু এই সব কিছুর উপর নির্ভর করে আপনার রাজনৈতিক নিয়তটা কী।